প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আইসিটি পরীক্ষা আলহামদুলিল্লাহ আশা করি ভালো হয়েছে। আমাদের জানা মতে এমসিকিউ তোমাদের প্রায় অনেকগুলি কমন পড়েছে। আর একটা বিষয় মনে রাখবে, বিশেষ করে 2027 এবং 28 সালের শিক্ষার্থীবৃন্দ, কখনোই বেসিক না পড়ে ওয়ান শট ক্লাস করে তোমরা আসলে কিছুই করতে পারবে না। তাহলে তোমাদের আইসিটি ভালো করে পড়তে হলে তোমাদের যা করতে হবে বেসিক বুঝে সবকিছু পড়তে হবে। তবে যাই হোক, আমি আর সবকিছু নিয়ে কথা বাড়াচ্ছি না। আমি তোমাদের ওই পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং যা আসছে তা নিয়ে যদি একটু কথা বলি। তোমাদের আমি যদি বলি যে পঞ্চম অধ্যায় যা আসছে তা কিন্তু তোমাদের লেভেলে না। যদি ওইভাবে আমরা হিসাব করি, তোমাদের লেভেলে না। এই লেভেলটা হয়তো সিএসসি লেভেলে যারা পড়ে তাদের জন্য, বা আমাদের আমাদের লেভেলে যারা আছে তাদের জন্য। এসএসসি লেভেলের জন্য এই প্রোগ্রামটা আসলে তোমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে। আমার ধারণা মতে এই প্রোগ্রামটি অনেক শিক্ষক এটা সমাধান করতে পারবে না। তা যাই হোক, আমরা এই প্রবলেমটা সলিউশন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে বলা হয়েছে, আমরা যদি প্রশ্নটা একটু দেখি, শিক্ষক অ্যারে ব্যবহার করে শিক্ষার্থীদের একটি সি প্রোগ্রাম লিখে দেখালেন, যা 5টি পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নেয় এবং আউটপুট হিসেবে গুণফল বের করে। যদি কোনো সংখ্যা 0 হয় তবে প্রোগ্রামটি 0কে ব্যতিক্রমী সংখ্যা হিসেবে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো গুণফল দেখায়। মানে ইউজার, একজন ব্যবহারকারী এই প্রোগ্রামটিতে 5টি সংখ্যা ইনপুট দিবে। 5টি সংখ্যা ইনপুট দেওয়ার পরে যদি এর মধ্যে কোনো 0 থাকে, 0টা অ্যাভয়েড করে বাকি সংখ্যাগুলির গুণফল নির্ণয় করবে। তো আমরা একটু দেখে নিই, আমরা একটু একবারে শর্টকাটে একটু দেখে নিই প্রোগ্রামটি কিভাবে করতে হয়। আমরা প্রথমেই যেহেতু এখানে অ্যারে ব্যবহার করতে হবে, আমরা আমাদের যারা শিক্ষার্থী ছিল, যদি আমার শিক্ষার্থীরা ওই প্রোগ্রামটি পারবে না, কারণ আমি তাদেরকে এই প্রোগ্রাম কখনো করাইনি। তবে আমি তাদেরকে অ্যারে গুলা দেখেছি, অ্যারে থেকে যে এমসিকিউ গুলো আসছে এগুলো তারা ইজিলি সমাধান করতে পারবে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো যাই হোক, অ্যারে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, এগুলো আমরা আলোচনা করছি বিস্তারিত। এবং আমাদের যে শিট ছিল, শিটগুলোর মধ্যে বিস্তারিত সবগুলো দেওয়া ছিল। আমাদের শীটের বাইরে কোনো কিছু মানে আসে নাই পরীক্ষার মধ্যে। তবে ব্যতিক্রম শুধু একটাই, এই সিকিউটা। এখন পর্যন্ত অ্যারে নিয়ে কোনো বোর্ড অ্যারে নিয়ে এরকম কোনো সিকিউ কোশ্চেন আসে নাই। তো আমরা একটু সমাধান করি। আমাদের ইনপুট নিতে হবে 5টি সংখ্যা এবং এটা অ্যারের মাধ্যমে ইনপুট নিতে হবে। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার। আমরা অ্যারের জন্য নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে অ্যারে ইন্ডেক্স দিলাম আমরা, 0 থেকে শুরু হবে, এবং অ্যারের সাইজ দিলাম আমরা 4। আমরা জানি অ্যারে শুরু হয় 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এখানে কয়টা ভেরিয়েবল হয়ে গেছে? 5টা ভেরিয়েবল হয়ে গেছে। আমরা ইউজারের কাছে ইনপুট নেওয়ার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজ দিলাম 4। পাশাপাশি আমরা যোগফল নির্ণয় করার জন্য আমরা এর আগে লুপের সাহায্যে যোগফল, গুণফল এগুলো আমরা কমপ্লিট করছি। কিন্তু যোগফল নির্ণয় করার জন্য এস ইকুয়াল আমরা 0 নিছি, গুণফল নির্ণয় করার জন্য এস ইকুয়াল 1 নিছি। এখানে আমরা এস ইকুয়াল 1 নিলাম, যেহেতু গুণফল নির্ণয় করব। পাশাপাশি আমার লুপটা চালানোর জন্য এখানে যা লাগবে, আমরা একটা এ নামে একটা ভেরিয়েবল নিলাম। এ নিতে পারি, আই নিতে পারি, এনিথিং, যে কোনো কিছু ভেরিয়েবল নিতে পারি। তাহলে এখানে আমার এই প্রোগ্রামটাতে আমাদের যা যা ব্যবহার করতে হবে, অ্যারে ব্যবহার করতে হবে, ইফ ব্যবহার করতে হবে, ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, এবং এই সবগুলো থাকবে কি একটা লুপের ভিতরে। এই জন্য এবার আমরা একটা লুপ শুরু করতেছি। ফর লুপ দিয়ে আমরা শুরু করি। ফর লুপটা সবার জন্য ইজি। আচ্ছা, ফর লুপ, এখানে আমরা এর স্টার্টিং ভ্যালু দিলাম আমরা 0, মানে এর ইনিশিয়ালাইজেশন ভ্যালু 0। এ চলবে, লুপটা চলবে এ লেস দেন ইকুয়াল 4। মানে এই লুপটা চলবে 0 থেকে 4 পর্যন্ত। যদি আমি লুপটা চালাই, এখানে লুপটা আমার 5 বার চলতেছে। সেমিকোলন, এ লুপের আপডেটটা হবে এ প্লাস প্লাস, মানে এক এক করে বৃদ্ধি পাবে। এই জায়গার মধ্যে আমরা সেমিকোলন দিলাম জাস্ট। আচ্ছা, এবার আমার ইউজারের কাছে একটা ডেটা কালেক্ট করবো। ডেটা কালেক্ট করার জন্য আমরা জানি প্রিন্টএফ ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা লিখলাম প্রিন্টএফ। এখানে আমরা লিখতে পারি, লিখলাম এন্টার এনি নাম্বার। তোমরা ইচ্ছে করলে আর অন্য কিছু লিখতে পারো, এতে কোনো প্রবলেম নাই। তাহলে প্রতিবারই এন্টার এনি নাম্বার এই লেখাটা প্রিন্ট করবে। পাশাপাশি যদি আমরা লুপ, আচ্ছা সবগুলো প্রোগ্রাম একসাথে যদি একটু জুম আউট করে নেই। আচ্ছা, এবার আমরা স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ, ওই স্ক্যানএফ এর ভিতরে আমরা যে জিনিসটা করব, পার্সেন্ট ডি, ইউজারের কাছে ফর্মে স্পেসিফায়ার পার্সেন্ট ডি। ফর্মে স্পেসিফায়ার কি জিনিস আমরা ডিটেলস আলোচনা করছি। এটা আমাদের স্টুডেন্টরা যারা আছে এটা ইজিলি পারবে তারা। আচ্ছা, এখানে আমি ইউজার যে ডাটাটা ইনপুট দিবে ওইটা অ্যারের 0 ইন্ডেক্সে যায়
জমা হবে এর জন্য বা স্টোর হবে এর জন্য আমরা কি করব অ্যাড্রেস অফ নাম, এখানে এরে সাইজটা মানে এর ইন্ডেক্সটা আমরা দিব এর মান যত হবে তাহলে প্রাথমিক অবস্থায় এর মান 0, ইউজার যা ইনপুট দিবে ফার্স্ট টাইম এ 0 ইন্ডেক্সে ইনপুট হবে, পরবর্তীতে সেকেন্ড টাইম এই এর এখানে এর মান প্রথমত 0, এরপরে 1 2 3 4, তাহলে ইউজার যতবার ইনপুট দিবে প্রত্যেকটাই এক এক ইন্ডেক্সে ইনপুট হবে। আচ্ছা, যখনই ইউজার ইনপুট দিবে তখনই আমরা সাথে সাথে এটা গুণ করে ফেলবো। কিভাবে করব? এস ইকুয়াল, আচ্ছা গুণ করার আগে আমার একটা কন্ডিশন, যেহেতু আমার যদি ইউজার 0 ইনপুট দেয় তাহলে এটা অ্যাভয়েড করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ইফ ইউজার যা ইনপুট দেবে এটা কার মধ্যে থাকবে, ওই যে আমরা এর মধ্যে থাকবে, নাম ফার্স্ট টাইম ইন্ডেক্স 0 ইন্ডেক্সেই থাকবে, তাহলে এটা নট ইকুয়াল 0। যদি 0 সমান না হয় তাহলে নিচের লাইনটা কাজ করবে, এক্সিকিউট হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এস ইকুয়াল এস গুণ এর দেওয়া দিই আমরা নাম, এর মানে ভেরিয়েবল, একটা ভিন্ন ধর্মের একটা ভেরিয়েবল, এটা আমরা আগে আলোচনা করছি, এখানে দিয়ে দিলাম। তাহলে ফার্স্ট টাইম এস এর মান 1, এখানে এর মান ফার্স্ট টাইম 0, ইউজার যা ইনপুট দিয়েছে এই ভেরিয়েবলের মধ্যে জমা হইতেছে, এইভাবে ক্যালকুলেট করছে। এইভাবে এই লুপটা কতবার চলবে? 5বার চলবে, 5বার চলবে। যদি কোনো ইউজার কোনো একটা ভেরিয়েবলের ভিতরে মানে ইউজার যদি কোনো 0 ইনপুট দেয় তাহলে এই লাইনটার এক্সিকিউট হবে না। 0 ছাড়া বাকি যেগুলো ইনপুট দিবে সবগুলোর জন্যই গুণ করবে, গুণ করে গুণফলটা কোথায় জমা হবে? এস নামে ভেরিয়েবলটার মধ্যে জমা হবে। কমন শব্দ আমরা এর আগে লিখছিলাম প্রিন্টএফ, আমরা এখানে দিতে পারি, যদি কমন শব্দ আমরা কি ইউজ করছি, রেজাল্ট ইজ পার্সেন্ট ডি, কার ভ্যালুটা প্রিন্ট করবো, এবার এস এর ভ্যালুটা প্রিন্ট করবো, শেষ, আমাদের প্রোগ্রাম কিন্তু হয়ে গেছে। আমরা যদি প্রোগ্রামটা রান করি আমরা জানি শর্টকাট কিভাবে রান করতে হয়, F9 এর মধ্যে চাপ দিতে হয়, আমরা F9 এ চাপ দিলাম, এটা রান হলো। রান করার প্রথমে কি চাইতেছে এখানে, আমরা কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য চাইতেছি। তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে যা ছিল আমরা এই জিনিসগুলো একটু ইনপুট দেব। প্রথমত কি আছে 5, এন্টার চাপ দিলাম, এরপরে কি আছে 0, আমি এন্টারে চাপ দিলাম, এরপরে কি আসতেছে 2, এরপরে আবার 1, এরপরে 7 দিয়ে যখন আমি এন্টারে চাপ দেব তখনই আউটপুট হিসেবে ফলাফলটা কত দেখাবে? 70। রেজাল্ট ইজ কত দেখাইছে? 70। আমরা যদি আবারও উপরের নমুনা যেটা দেওয়া ছিল প্রোগ্রামে, এটা যদি প্রোগ্রামটা রান করি, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা একটু দেখি প্রথমটাতে কি কি দেওয়া ছিল ইনপুট হিসাবে। আমরা প্রথমটাতে দেওয়া আছে 1, এরপরে দেওয়া আছে 8 3 2 5, ইনপুট দেওয়ার সাথে এতে ফলাফল কত আসে? 240। একবার ইজি, তবে ইজি হলে কি হবে, কিন্তু আমাদের এসএসসি লেভেলে যে স্টুডেন্টগুলো আছে সেগুলো মনে হয় না কেউ সমাধান করতে পারবে। এমনকি আমার আমার স্টুডেন্টদের আমি বেসিক থেকে ধরে অ্যাডভান্স, মোটামুটি অ্যাডভান্স লেভেলের, মানে আপনাদের এসএসসি লেভেলের যে সিলেবাসটা এটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করছি। কিন্তু এই মানে এই প্রোগ্রামগুলো আমার স্টুডেন্টরাও সমাধান করার সম্ভাবনা নাই, যতটুকু আমি বুঝতে পারছি বা আমি যতটুকু জানি। তবে যাই হোক, পঞ্চম অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসছে তারা সবগুলোই সমাধান করতে পারবে। আর একটা কথা যদি বলি, আরেকটা এমসিকিউ নিয়ে অনেকের একটু মানে একটু এতে ছিল, কোনটা জানি, আমরা একটু দেখবো কি এমসিকিউ প্রশ্নটা কোথায় এসছে। জাস্ট মিনিট, আমি এমসিকিউটা একটু বের করে নিই। আচ্ছা, এই যে এই জিনিসটা, এটা অনেকে একটু কনফিউশনে আছে, যে প্রথমটা 15 নম্বর, এখানে 15 নম্বর কোয়েশ্চেনটা, যেটা প্রাইমারি কি হবে, ফরেন কি হবে, কম্পোজিট কি, বা মানে অন্য কোনো কি হবে কিনা। আসলে যদি কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তাহলে এটা হলো ফরেন কি। যেমন এখানে আইডিটা আছে ফরেন কি, এটা মোটামুটি সবাই পারে, কিন্তু কনফিউশন হলো এটা 1 to 1, 1 to many বা many to 1 বা many to many, এইটা নিয়ে। এখানে আমি যত সলিউশন দেখলাম, যত স্যারেরা সলিউশন করছে সবগুলোর মধ্যে 1 to 1 হিসেবে সলিউশন করছে, কিন্তু আমি একটু ব্যতিক্রম ভাবে যদি বলতে যাই সবার বাহিরে, এইখানে যদি আমরা একটু টেবিলটাতে লক্ষ্য করি, প্রথম টেবিলটাতে আছে আইডি, নেম, সিটি, দ্বিতীয় টেবিলের মধ্যে আছে রেজাল্ট শিট বা রেজাল্ট, আইডি, সাবজেক্ট এবং মার্ক। আচ্ছা, এইখানেই গুরুত্বপূর্ণ বিষয়, ডেটাবেস কিন্তু আসলে কখনোই 2টা বা 3টা ডেটা রেকর্ড নিয়ে হয় না, ডেটাবেসটা হবে অজস্র রেকর্ড নিয়ে, যেখানে হিউজ পরিমাণ ডেটা থাকবে। তাহলে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, আইডি এটা অনেক ভিন্ন কিছু হইতে পারে, কিন্তু সাবজেক্ট
যদি এইখানে তৃতীয় রেকর্ডের মধ্যে ম্যাথ দেওয়া আছে, যদি এখানে সাবজেক্ট আইসিটি লেখা থাকতো তাহলে কিন্তু এটা 1-to-1 রিলেশনশিপ হতো। কিন্তু এইখানে যেহেতু ম্যাথ, একজন শিক্ষার্থীর আইসিটি সাবজেক্টও মার্ক পাইতে পারে, ম্যাথ সাবজেক্টও মার্ক হইতে পারে, বা অন্য কোনো সাবজেক্টও মার্ক থাকতে পারে। তাহলে একজন শিক্ষার্থীর সাথে কিন্তু একটা না একাধিক রেকর্ডের সম্পর্ক থাকবে এই জায়গাটার মধ্যে। তাহলে এটার সঠিক একবারে কারেক্ট আনসার হবে 1-to-many। তাহলে এটা কখনোই 1-to-1 রিলেশনশিপ হবে না। যাই হোক, এরপরও যারা এটা নিয়ে কনফিউশনে আছেন, যদি বিস্তারিত দেখতে চান একটু দেখবেন। অনেকেই করতেছে, যত টিচার আছে সবাই বলতেছে যে 1-to-1 রিলেশনশিপ, তবে আমার দৃষ্টিতে এটা 1-to-1 না, এটা 1-to-many রিলেশনশিপ হবে। একটু বিস্তারিত আপনারাও একটু জেনে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর 2026 তো চলেই গেল, 2027 এবং 28 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এইভাবে শর্টকাট না পড়ে সি প্রোগ্রামিং সহ অন্যান্য যা আছে সবগুলো ডিটেলস এবং বিস্তারিত পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।